যেহেতু যৌনকর্মীদের কোনো অধিকার নেই, তাদের বাচ্চাদের কি অধিকার থাকতে পারে? সেটাই। ওয়ান স্টেপ ব্যাক প্রেজেন্টস আমার আড্ডাবাজি। আজকে আমার আড্ডাবাজিতে আমি এমন একজন মানুষের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি, এমন একজন মানুষের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিতে যাচ্ছি, যিনি একজন মা, তবে আর 5 জন মায়ের চেয়ে আলাদা একজন মা। তিনি হাজেরা বেগম, একজন অনন্যা, একজন মা। যৌনকর্মীর পেশা থেকে নিজেকে সরিয়ে এনে অন্যান্য নারী যৌনকর্মীদের অবহেলিত সন্তানদের গ্রহণ করে তাদেরই মা হয়েছেন তিনি। আর তাদের জন্যই তিল তিল করে গড়ে তুলেছেন একটি আশ্রয় কেন্দ্র, যার নাম শিশুদের জন্য আমরা। চলুন আজকের এই পর্বে এমনই একজন মায়ের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। কেমন আছেন আপনি? জি, আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আপনার কাছে আপনার জীবনের গল্পটাই আসলে শুনতে চাবো। সেজন্য প্রশ্ন রাখতে চাই, জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে এমন একটি সুন্দর পদক্ষেপ গ্রহণ করলেন? পর্যায়টা তো বলতে পারবো না, তবে কেন এইটা নিচ্ছি সেটা বলতে পারবো। আমি আসলে মূল বিষয়টা হচ্ছে যে ছোটবেলা থেকে রাস্তায় আমি আমার যে আপনারা হয়তো অনেক কিছু তো জানতে পারছেন যে আমি ছোটবেলায় হারাই গেছি মানে কি বাসা থেকে বেরোইছি। আমি আমার খাবারের জন্য আরেক বাসায় যাবো, 2 নম্বরে আমার এক ফুপু আছে, তার বাসায় যাবো, থাকে সেখানে খাবারের জন্য যাব, কারণ আমার বাসার সৎ মা ছিল, তার খুব খাবারে খুব ইয়া দিছিল। তো ওইখান থেকে বাসে ওইটা ঘুমাই গেছি, আটকারে একটা জিপি এসে পৌঁছেছি। শুরু হয়েছে আমার রাস্তায় থাকার জীবন। ওই কাঙ্গালি পোলাপানের সাথে থাকতাম, কিছু চোর ছিল তাদের সাথে থাকতাম, এমন করে অনেক সময় অনেক ধরনের মেয়েদের সাথে ছিলাম। তারপরে বিভিন্ন জায়গায় কাগজ টুকাইছি, বাঙ্গাল টুকাইছি, বিক্রি করছি, হেন কাজ নাই যে আমি মানুষের বাসায় কাজও করছি, আর ঘুমাইতাম রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। তো যখন আমি ছোট যে আমি একেবারে বয়স তখন কত হবে 11, 11.5, তখন আমাকে একজনে বিক্রি করে দেয় ওই ইংলিশ রুটে। সেই জায়গাটা আমি ছোটবেলা থেকে চিনি, কারণ আমি ওইখানে বাঙ্গালি টুকাইছি, কাগজ টুকাইছি, ওই জায়গাটা আমার খুব পরিচিত ছিল। তো আমি তো আসলে বাসা কাজের করে কাজ করার অভিজ্ঞতা আছে, আর বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় গেছি, সরকারি আশ্রয় কেন্দ্র বলেন আর কি যাই বলেন, ওসব জায়গায় আমি গেছি, যেটাকে এখন যে সমাজসেবায় আগে কেউ বলতো লঙ্গরখানা, কেউ বলতো ফকিরখানা, মিরপুর আছে, কাশীপুর আছে, এসব জায়গায় দীর্ঘদিন থাকছি। সেখান থেকে অনেকের বাসাও আমি কাজ করছি। তা আমি জানতাম যে বাসায় কাজের কথা বলছি, যত কাজ করবো, আমি জানিনি জন্য কাজের কথা বলছি, এটা আপনি জানতেন না। যাই হোক, তো ওইখানে তো আমাকে দিল বিক্রি করে, অনেক কষ্ট করে ওইখানে আমি জড়িয়ে পড়লেন ওই কাজের সঙ্গে। পথ ছিল না আমার আর। তখন আমি অনেক কিছু দেখছি ভাই, নিজের চোখে দেখা আর মানুষের মুখে শোনা, সে একেবারে আলাদা আলাদা। আমি তো নিজের চোখে দেখছি যে যৌনকর্মীদের বাচ্চারা যৌনকর্মী হচ্ছে, ছেলেরা ওই এলাকায় থাকছে, দোকানদারি করছে, মাদক ব্যবসার সাথে জড়িত হয়েছে, রাস্তায় সেম কাজটি হচ্ছে। তো এই জিনিসগুলো দেখার পরে আমি তখন থেকে বুঝতে পারছি যে কিছু যদি করতে পারি, যদি কিছু করা যেত। তারপরে অনেক বছর পার হয়ে গেছে, আমি আসলে ওই রাস্তায় থাকি, বোতলে অনেক বোতলে টানবাজার থেকে শুরু করে ইংলিশ রোড থেকে শুরু করে টানবাজার পর্যন্ত বিক্রি হয়েছি। তারপরে ওইখান থেকে হওয়ার পরে ওইখানে সব জায়গায় একটাই জিনিস দেখছি যে যৌনকর্মীদের বাচ্চাদের যে মানে অন্যান্য বাচ্চা যেমন একটা ধরনের একটা ভিক্ষুকের বাচ্চা না, সে কিন্তু লেখাপড়া করতে পারে, কারণ তার বাপ আছে, সে ভিক্ষা করে, বাপ ভিক্ষা করে, হইলো একটা যে কোনো স্কুল,
কিন্তু একটা যৌনকর্মীদের বাচ্চাদের দেখেন স্কুলে ভর্তি করতে গেলে অনেক প্রশ্নের মুখোমুখি। যেমন একটা চিকিৎসা নিতে গেলেও যৌনকর্মীদের অনেক সমস্যা, খাজনা থেকে বাজনা বেশি, চিকিৎসার থেকে চিকিৎসা যা দিব তার থেকে আপনার ওষুধ কিনতে, মানে সরকারি কোনো আগে তো তেমন এখন সামাজিক মর্যাদাটা এটাই তাদের নাই এই জীবনে। ওই জায়গা থেকে চিন্তা করে আপনি এমন একটা পরিকল্পনা, না ওই জায়গা থেকে চিন্তা করছি তো অনেক আগে, কিন্তু যেহেতু যৌনকর্মীদের কোনো অধিকার নেই, তাদের বাচ্চাদের কি অধিকার থাকতে পারে সেটাই। পরে আস্তে আস্তে যে 1997 সালে কেয়ার বাংলাদেশ HIV নিয়ে কাজ করতে যৌনকর্মীদের সাথে, তা হচ্ছে ভারসাম্য যৌনকর্মী, ওইখানে জড়ায় গেলাম। আচ্ছা, ওই কাজে HIV নিয়ে কাজ করবো, তাদের সাথে জড়ায় গেলাম। ওইখান থেকেই আমার পরিবর্তনটা হয়েছে যে কিছু একটা করা দরকার, একটা ভালো কিছু একটা করা দরকার। পরে অনেকদিন কাজ করছি ওইখানে, থাকার পরে বিভিন্ন দেশ বিদেশে ঘুরছি। তারপরে আমাদের একটা সংগঠনও হয়েছে। সংগঠনটা হওয়ার পরে তখন চিন্তা করছি যে এখন তো একটা কিছু করা যায়, করতেই হবে এখন। পরে কেয়ার বাংলাদেশের সহযোগিতাতে প্রথমে একটা বাচ্চাদের একটা সেন্টার দিল, দুর্জয় নারী সংঘ চাইল্ড কেয়ার সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে 2003 সালের দিকে, 2003-4 এরকম। তারপরে ওইটাকে বেশ কিছুদিন ওইটা প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে আমি কাজ করলাম, কারণ আমি একটু লেখাপড়া জানি। আচ্ছা, জানতাম। আমার লেখাপড়াটা আপনার একটা গল্প, সমাজকর্মীতে থাকতে আমি 18 বছর বয়সের সময় অক্ষের জ্ঞান হয়েছে, 6 মাস বয়স্ক শিক্ষা নিয়েছিলাম, সেখান থেকে লেখাপড়া। আচ্ছা, এখন তো সব গল্পের বই শুনছি সব। হ্যাঁ, আপনার লাইব্রেরিতে দেখলাম যে অনেক বড় বড় লেখকের বই আছে যেগুলো আপনি পড়ছেন। আমি যে শরৎচন্দ্র রচনা বলে আমি বেশি পড়ি, কিন্তু ওইগুলো আমার এখান থেকে কে যে নিয়ে গেছে, পাচ্ছি না খুঁজে। তাও একটা না একটা আছে। আর আছে যে জাফর ইকবালের বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো আমি পড়ি। সেগুলো পড়েন? মানে শিশুদের কিশোরদের বইগুলো পড়তে ভালো লাগে? ওরা পছন্দ করে নিয়ে আসছে, আমি পড়ে পড়ে দিই। আপনি পড়ে পড়ে দেন? বাহ। আর ওরাও তো অনেকে তো এখানে কলেজে পড়ে, তারপরে 6-7 পড়ে, 8-9-10 পড়ে ওরাই। আচ্ছা, আপনি তো একই সঙ্গে অনেকজন শিশুর মা, এটা তো খুবই মানে ব্যতিক্রম একটা জিনিস, খুবই ভালো লাগার একটা জিনিস। তো তাদেরকে একই সঙ্গে মাতৃস্নেহ দিতে আপনার কেমন মনে হয় যে এতগুলো বাচ্চাকে একই সঙ্গে আপনি মাতৃস্নেহ দিচ্ছেন? শুনেন, আমরা তো জানি যে মায়ের মন হয়েছে আকাশের মতো উদার, এর কোনো ইয়ার নাই, কমতি নাই। তো এদেরকে ভালোবাসতে, মানে এই বাচ্চাদেরকে ভালোবাসলে আমার তো মনে হয় কি যে আমিও ওদের মতন বাচ্চা। সারাদিন ওদের লগে আমি কার্টুন দেখি, সারাটা দিন ওরা যে কার্টুন দেখে আমি ওই কার্টুন দেখি। ওরা বুঝতে পারে যে মা আমরা যা দেখি তাই দেখি। তবে রাত্রেবেলা আমি অন্য কোনো ছবি দেখি, ওই যে বড় বাচ্চারা নিয়ে আমি ওই যে স্টার জলসা সেগুলো দেখি। আচ্ছা, আপনার যে এই যে জার্নি, এই শিশুদের নিয়ে তাদেরকে মানুষ করা নিয়ে, আপনি নিশ্চয়ই চেষ্টা করছেন যে তাদেরকে একটা সামাজিক মর্যাদা দিয়ে গড়ে তোলার একটা চেষ্টা করছেন, সেই সঙ্গে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য একটা প্রচেষ্টা করছেন। আমি আপনার এই প্রচেষ্টাকে অবশ্যই মন থেকে অতল শ্রদ্ধা জানাই। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে স্কুলে ভর্তি করার ব্যাপারে বা তাদের যে শিক্ষার ব্যাপারটা, এটা আপনি কিভাবে কি করছেন? ভাই, এটা তো আগে তো অনেক ধরনের সমস্যা ছিল, কারণ আমাদের বাচ্চাদের স্কুলে কেউ নিত না। তবে এখানে ওই যে সুরভি স্কুলে তখন ওইখানে ভর্তি করছি। আচ্ছা, আর তারপর ব্রাকে এসব স্কুলে ভর্তি করতাম। তখন যখন ওরা 5 পাস করলো, অটোমেটিক স্কুলের বাইরের যে স্কুলগুলো আছে তারা আমার কাছে আসলো। আচ্ছা, ওনারা দেখলো যে আমি এতগুলো বাচ্চাকে যদি পড়াশোনা করাতে পারি, আর ওনারা কেন পারবে না। তো ওনারা আমার এখানে এসব বাচ্চা চাইতো 5-এ পড়ার জন্য, যারা 5-এ পরীক্ষা দিচ্ছে তাদেরকে নেওয়ার জন্য আসতো, যারা 4-এ পড়ে তাদেরকে। তখন তাদেরকে বলছে যে ভাই এই ঘটনা, ওরা তো আসলে ভাইয়া যে এই বাচ্চাগুলো আপনার অন্য বাচ্চাদের ভিক্ষুকের বাচ্চা ওরা ঠিক স্কুলে, কিন্তু এদের বাচ্চা আমাদের বাচ্চাগুলো স্কুলে ভর্তি করে না।
তখন বলছে যে আপা আপনি যদি এই বাচ্চাগুলাকে লেখাপড়া শেখানোর জন্য এত চেষ্টা করতে পারেন, আমরা তো শিক্ষা আমাকে তো আরো উদার থাকার উচিত। তো ওনারা ওই জেনে শুনে, হেডমাস্টার নিজে জেনে শুনে আমার বাচ্চা নিছে। বলছো আমি কেন বাজারের মানুষকে বলতে যাব, আমি জানি আমি শিক্ষক, আর ওরা বাচ্চা কে ধনী কে গরিব কে জনকর্মী কে ভিক্ষুক আমি জানি না, আমি জানি ওই বাচ্চাকে মানুষ করবো কিভাবে বিদ্যা জ্ঞান দিব তাকে। এই আগে অনেক স্কুলে পড়াইতাম, এখন শুধু একটা স্কুলে পড়াচ্ছেন? একটা না, 2টা স্কুলে পড়াইতেছি। আর আপনার সন্তানদের মধ্যে কোন পর্যায়ে আছে তাদের গল্পগুলো যদি একটু। অনেক বাচ্চা তো চলে গেছে, ওরা বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি কাজ করতেছে, কেউ গাড়ি বানানো শিখতেছে, গাড়ির মেকানিজের কাজ। আচ্ছা। কেউ আপনার আবার ওই যে গ্রামে চলে গেছে। হ্যাঁ, মারা গ্রামে বড় হয়ে গেছে, গ্রামে নিয়ে কাজ করাইতেছে, ওইখানে পড়াশোনা করতেছে। আবার কেউ আছে মায়ের কাছে পাঠিয়ে দিছে, মাটা বড় সচ্ছল হয়েছে তাদেরকে মায়ের কাছে আবার ফিরে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি এবছর সেরা অনন্যার মধ্যে সেরা 10-এর মধ্যে একজন হয়েছেন। জি। এই জিনিসটার আপনার অনুভূতিটা তো জানতেই চাই, সেই সঙ্গে আপনার যে এখানকার সন্তানেরা, ওরা এই বিষয়টাকে, আপনার আনন্দটাকে কিভাবে? আমার থেকে মনে হয় ওরা বেশি আনন্দিত, কারণ ওরা সব সময় বলে মা তুমি যদি এবার পুরস্কার পাও তাহলে আমরা একটা পার্টি দিব। পার্টিটা যে কি দিব সেটা ওরা জানে না। ওরা ওই যে আপনার কিছু আমাকে দিয়ে লুডুস রান্না করাইবো বা পাস্তা রান্না করাইবো, 7 আপ বানাইবো, তারপর সবাই মিলে একসাথে খাবে, এটাই পার্টি। তো এটা ওরাই বেশি আনন্দ করে। আর যেতে চায় অনেক সময় যায়, আমার সাথে যায়, তবে অনন্যার সময় তো অনন্যা তো বাসায় দিয়ে গেছে, কারণ পারেনি এখানে কেউ যেতে পারেনি, তাই বাসায় দিয়ে গেছে। আর অন্যান্য সময় পোলাপান বাচ্চারা আমার সাথে যায়, ওরাই আমার থেকে বেশি খুশি হয়। আমি যে এটা পাবো সেটা আমি কখনো কল্পনা করিনি। আমি তো কিছু পাওয়ার জন্য আমি করছি যে আমি যেটা পাইনি সেটা যাতে ওদের ভিতর থেকে পাই, এর জন্য এটা আমি করছি। আর এইটা তো আমার জন্য একটা মনে কি যে না চাওয়ার একটা না, এটা অবশ্যই আপনার প্রাপ্তি। এটা আপনার প্রাপ্তি কিনা জানি না, কিন্তু যারা দিচ্ছে এটা খুবই সামান্য হলেও এটা আপনাকে সম্মাননা দেয়া, এটা ছাড়া আর কিছুই না। না, আমার সাথে যারা ছিল তারাও কিন্তু আমাকে অনেক বড় সম্মান দিছে। অবশ্যই। যেমন আমি ওই যে জাহাঙ্গীরনগরের যে ছেলে মেয়েরা, হ্যাঁ, ওরা না থাকলে আজকে আমি চাইল্ড কেয়ার সেন্টার দিতাম না, পারতাম না, কারণ একা একা তো একটা জিনিস পারে না। এটা শুনেছি, তাদের অবদান অনেক আপনার এই শিশুদের জন্য আমরা গড়ে তোলার জন্য। তারাই প্রথম সম্ভবত এগিয়ে আসছে, আপনাকে অনেক সহযোগিতা করেছে। ওরা আসলে অনেক মুক্ত মনের মানুষ। আমি বলবো যারা মুক্ত মনের মানুষ, তাদের ভিতরে কোনো আশা নাই, লোভ নাই, মানে এক কথা ভালো মানুষ। অবশ্যই এই ধরনের ভালো মানুষরাই। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করবো আজকে এখানে। আপনাকেও ধন্যবাদ। সেই সঙ্গে আপনার পুরো জীবন এমন শিশুদের কোলাহলে ভরে উঠুক এই প্রত্যাশাই করি। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে যেই সমস্ত মায়েদের জীবনে কখনো মা ডাক শোনার সৌভাগ্য হয়নি, মাতৃত্ব কি জিনিস এই জিনিসটা বোঝেননি, তারা একবার হলেও এমন কোনো পরিবেশে এসে ঘুরে যাবেন, দেখবেন আপনার সেই আকাঙ্ক্ষা, সেই অনুভূতি কিছুক্ষণের জন্য হলেও মিটে যাবে। এখানে অনেকগুলো প্রাণের, এমনকি প্রাণৈশ্বর্যের মিলন মেলা ঘটেছে। এটা অন্যরকম একটা পরিবেশ। ভালো থাকবেন, দেখা হবে এবং জমিয়ে আড্ডা হবে আগামী পর্বে নতুন কোনো মানুষের সঙ্গে। ধন্যবাদ।